জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানিম রিধা। লন্ডনে বৈঠকের মধ্য দিয়ে বিএনপির সাথে কোনো দূরত্ব থেকে থাকলে সেটি দূর হয়েছে বলে দাবি করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে অন্য কোনো দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে পারবেন বলেও জানান তিনি। ঈদুল আজহার টানা 10 দিন ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। আগামী সংসদ নির্বাচনে কোনো দলের লেজুর বৃত্তি করবে না নির্বাচন কমিশন। আইন অনুযায়ী রেফারির ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসে ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সিএসি সহ অন্যান্য কমিশনরা। শুভেচ্ছা বক্তব্যে সিএসি বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ অনেকটাই এগিয়ে এসেছে। যতটুকু কাজ বাকি আছে সেগুলো সবাইকে নিয়ে শেষ করার কথা জানান তিনি। একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে নির্বাচন করার শপথ নিয়ে কমিশনাররা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ভোটের মাঠে যারা খেলবে তারা খেলুক, খেলা যারা জিতে তারা জিতুক, কমিশন শুধু রেফারির ভূমিকায় কাজ করবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে চলমান সংকট দ্রুত সমাধান না হলে অচল অবস্থা কাটবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সকালে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইশরাক আরও বলেন, আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই, বিরতিহীনভাবে আন্দোলন চলবে। এমনকি নগর ভবনের প্রধান ফটকে তালা না খোলারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এর আগে ইশরাক হোসেনকে মেয়র ও শপথ পড়ানোর দাবিতে ঈদের আগে 22 দিন আন্দোলন করেছিলেন তার সমর্থকরা। ঈদের জনগণের ভোগান্তির কথা চিন্তা করে 3রা জুন ওই আন্দোলনের কিছুটা শিথিল এবং বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এটাকে সম্পন্ন করে কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্য আসি নাই, এই লড়াই আমরা জেতার জন্য এসেছি। কারণ এখানে জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি। এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফিরে আসার, পেছনে আসার কোনো সুযোগ নাই। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এবং আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, সড়কে বেড়েছে যানবাহনের চাপ। রোববার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে যাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। এছাড়া সিরাজগঞ্জের যমুনা সেতু সংযোগ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। পাশাপাশি মহাসড়কের মোড় ও বাস কাউন্টারে ছিল যাত্রীদের ভিড়। বাসের টিকিট না পেয়ে ট্রাক ও পিকআপে করেও গন্তব্যে যাচ্ছেন অনেকে। একই চিত্র দেখা যায় বগুড়ায়। সংকটের কারণে ঠিক সময়ে ছাড়ছে না বাস, কিছু কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। এবার ঈদের রাজনৈতিক বা শো অফ কোরবানি কম হবার কারণে গতবারের চেয়ে 9 লাখ পশু কম কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ঈদুল আজহার আগে সড়কে চাপ থাকায় ঈদুল ফিতরের মতো স্বস্তির যাত্রা হয়নি, তবে ততটা খারাপ যাত্রাও ছিল না। ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়াতে রাস্তায় কিছুটা সমস্যা হয়েছে বলে দাবি করেন তিনি।
টানা 10 দিন ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে উপদেষ্টারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। গেছি ওখানে যারা বেশি ভাড়া নিচ্ছে তাদেরকে ফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যারা বেশি ভাড়া হয়েছে তাদের আদায় করা হয়েছে, যাত্রীদেরকে আবার টাকা ফেরতও দেওয়া হয়েছে। তারপরে কমলাপুর রেল স্টেশনেও সবাই খুব খুশি ছিল। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। এবং ছোট গরু এবং দেশীয় গরু যেটা খামারিরা করে, চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন ওটা ম্যানেজ করার জন্য। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল 10টার দিকে উপজেলার সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ জানায় সম্প্রতি জেলার 8টি ইউনিটের কমিটি বাতিল করে গাজীপুর জেলা বিএনপি। এরপর গতকাল সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করা হয়। এতে কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সকাল থেকে বিক্ষোভ মিছিল করেন পারভেজ আহমেদের অনুসারীরা। এ সময় নতুন কমিটির পক্ষে আরেকটি মিছিল বের হলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থান নেয়। বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হয় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে শনিবার রাতে এ ঘটনায় সদর থানায় মামলা করে নিহতের পরিবার। পুলিশ জানায় কিছুদিন আগে শিববাটি এলাকায় বাসিন্দা মোহাম্মদ শাকিলের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু। তবে রাজি না হওয়ায় শনিবার দুপুরে শাকিলকে করতোয়া নদীর ঘাটে তুলে নিয়ে মারধর করে ফেলে রেখে যায় জিতুর সমর্থকরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর জিতুর সদস্যপদ বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে স্বেচ্ছাসেবক দল। গোপালগঞ্জের গোপীনাথপুরে 6টি যানবাহনের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 25 জন। গেল রাতে ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে প্রায় 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানেন, গভীর রাতে ঢাকা থেকে খুলনাগামী আরমান পরিবহন গোপীনাথপুর এলাকায় একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ক্ষতিগ্রস্ত বাস যাত্রীদের উদ্ধারের সময় দ্রুত গতিতে আসা আরও 3টি বাস ও একটি প্রাইভেট কার সেখানে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দেয়। চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারির ধীরগতির কারণে এখনও কাটেনি কন্টেইনার জট। 54,000 TEUS ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমান বন্দরে কন্টেইনার আছে প্রায় 42,500 TEUS। আজ সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় ডেলিভারি হয়েছে মাত্র 1935টি TEUS। তবে ব্যাংকসহ সরকারি বেসরকারি সব অফিস আজ থেকে পুরোদমে চালু হওয়ায় দ্রুত পরিস্থিতির উন্নতির আশা করছে কর্তৃপক্ষ। তবে ডেলিভারি কম হয় বেসরকারি আইসিডিগুলোতে ও কন্টেইনার জমে আছে। এমন অবস্থায় পণ্য ডেলিভারি নিতে দেরি করলে প্রতিদিনে 4 গুণ জরিমানা গুনতে হবে আমদানিকারকদের। চট্টগ্রামের আড়তে শুক্রবার থেকে শুরু হয়েছে কোরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি। ইতোমধ্যেই 20,000-এর মতো চামড়া বিক্রি হয়েছে আড়তে। আড়তদারদের অভিযোগ, ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া নিচ্ছে না। সরকার লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়া 55 থেকে 60 টাকা নির্ধারণ করে দিয়েছে, যেখানে ট্যানারি মালিকরা দাম ধরছেন মাত্র 38 থেকে 40 টাকা। এতে লোকসানের আশঙ্কা করছেন তারা। তবে চামড়া বেচা কিনা কয়েকদিন পর আগের চেয়ে আরও বাড়বে বলে আশা তাদের।
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে বাংলাদেশি কৃষকের 8 থেকে 10টি গরু ধরে নিয়ে গেছে বিএসএফ। সকালে 10টার দিকে আখাউড়া কালিকাপুর সীমান্ত থেকে গরুগুলো আটক করে নিয়ে যায় বলে জানায় বিজিবি। স্থানীয়রা জানান সকালে আখাউড়া কালিকাপুর এলাকায় কাঁটাতারের কাছে গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এ সময় গরুগুলো শূন্য রেখা অতিক্রম করলে স্থানীয়রা সতর্ক করে বিএসএফ। এক পর্যায়ে সকাল 10টার দিকে বিএসএফের সদস্যরা গরুগুলোকে ধরে নিয়ে যায়, কাঁটাতারের কাছে বেঁধে রাখে। এ বিষয়ে বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনার হামলার জবাবে শনিবার ইসরায়েলের হাইফা বন্দর ও তেল শোধনাগার সহ বেশ কয়েকটি শহরে ইরানের হামলায় প্রাণ গেছে অন্তত 10 জনের। এছাড়া এখনও বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে নিখোঁজ অন্তত 35 জন। ইরানের পাশাপাশি ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুতি যোদ্ধারাও। এর আগে তেহরানের শাহরান সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলের অন্যতম প্রধান বন্দর হাইফায় হামলা করে তেহরান। ইরানের স্থানীয় গণমাধ্যম বলছে, হাইফা বন্দরে রাখা অ্যামোনিয়ার ডিপোতে আঘাত হানারও পরিকল্পনা করেছিল তেহরান। এছাড়াও রাজধানীর তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এসব হামলার পর উত্তর ও মধ্য ইসরায়েল থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তর। বিশেষ এই অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সচল রয়েছে। এদিকে শনিবার রাতে ইরানি ভূখণ্ডে ইসরায়েলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েল ও ইরানের সংঘাত নিরসনে মধ্যস্থতায় এগিয়ে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। শনিবার এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। প্রায় 50 মিনিট ধরে ফোনালাপে এই সংঘাত চলতে থাকলে মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে বলে শঙ্কা জানান তিনি। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। যদি কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ইরানের সঙ্গে উষ্ণ সম্পর্ক রয়েছে মস্কোর। ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ 7 জন নিহত হয়েছে। এ নিয়ে গত 1.5 মাসে পঞ্চমবারের মতো রাজ্যটিতে আকাশ দুর্ঘটনা ঘটল। রোববার ভোরে উত্তরাখণ্ডের গৌরীকুণ্ড এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। 6 যাত্রী নিয়ে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাচ্ছিল উড়োযানটি। হঠাৎ এর বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন হেলিকপ্টারে থাকা সব আরোহী। বৈরী আবহাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন বিভাগ। এবার খেলার প্রসঙ্গ। জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 3 ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার সেখানে প্রথম দিনের মাঠের অনুশীলন যোগ দিতে পারেননি মিরাজ। আগামী 17 জুন টেস্ট সিরিজ দিয়ে মাঠে নামবে টাইগাররা। 2 ম্যাচের টেস্ট সিরিজের পর আগামী মাসের 2 তারিখ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। 3 ম্যাচের সেই সিরিজ দিয়েই মূলত মিরাজের অধিনায়কত্বের ক্যারিয়ার শুরু হবে। তবে এর আগেই জ্বরে আক্রান্ত হলেন তিনি। এছাড়া প্রথম টেস্টেও মিরাজের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইরান ইসরায়েলের সংঘাতে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারেনি ইন্টার মায়ামির মিলান ফরওয়ার্ড মেহেদী তারেমি। বিষয়টি নিশ্চিত করেছে তারেমির ক্লাব ইন্টার মিলান। ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে দলের সবাই যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেও তারেমি এখনও তেহরান থেকে বের হতে পারেনি। কারণ ইসরায়েলের হামলার জেরে নিজের আকাশ পথ বন্ধ রেখেছে ইরান। তাই ইন্টার মিলানের স্ট্রাইকারের নির্ধারিত ফ্লাইটটি বাতিল হয়ে যায়। ইরানের জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে দেশে ফিরেছিলেন মেহেদী তারেমি। এরপর সংঘাতের কারণে আটকে পড়েন তিনি। এদিকে তারেমির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তার ক্লাব ইন্টার মিলান। নিরাপত্তার কারণে স্থলপথে লস অ্যাঞ্জেলসে নেওয়ার ঝুঁকি নেবে না তারা। ক্লাব বিশ্বকাপে ইতালিয়ান ক্লাবটির প্রথম ম্যাচ বুধবার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।